নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব খুব ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং এবং একদম সাবজেক্ট ভিত্তিক অ্যাস্ট্রোলজিক্যাল একটি দিক নিয়ে, তা হচ্ছে অধিক মাস। অধিক কথার অর্থ হচ্ছে অতিরিক্ত, সুতরাং অধিক মাস মানে হচ্ছে অতিরিক্ত মাস। এই অধিক মাসকে পুরুষোত্তম মাসও বলা হয়, এই অধিক মাসকে মল মাসও বলা হয়। এখন প্রথমেই আমাদের জানার প্রয়োজন যে এই যে অধিক মাস বা পুরুষোত্তম মাস বা মল মাস, এটি আসলে কি। একদম যদি আমরা খুব ভালো মতন পঞ্জিকা লক্ষ্য করি, একদম হিন্দু ধর্ম মতে পঞ্জিকা কে যদি আমি খুব ভালো মতন অবজার্ভ করি, তাহলে সেখানে কিন্তু চন্দ্রবর্ষের কথা বলা আছে এবং তা নিয়ে অনেক ক্যালকুলেশন রয়েছে, এবং সৌরবর্ষের কথাও বলা রয়েছে, তা নিয়ে অনেক ক্যালকুলেশন রয়েছে। এখন চন্দ্রবর্ষ আর সৌরবর্ষের মধ্যে যে ফারাক, সেই ফারাকটা যাতে না থাকে, সেই ফারাক সেটাকে ভরাট করার জন্য, ফারাকটা না রাখার জন্য, না থাকার জন্য 3 বছর অন্তর অন্তর একটি করে অধিক মাস, অতিরিক্ত মাস জুড়ে দেওয়া হয়। এটা পুরোপুরি কিন্তু সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজি মতে বা পঞ্জিকা মতে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে 3 বছর পর পর জুড়ে দেওয়া হচ্ছে, এই জুড়ে দেওয়ার পেছনে গ্রহরাজ অর্থাৎ শনির পজিটিভ ইনফ্লুয়েন্স, ইমপ্লিমেন্টেশন কাজ করে, এবং শনি বুধের একত্রীকরণ নাক্ষত্রিক দিক দিয়ে, অর্থাৎ শনি যখন রেবতী নক্ষত্রের আন্ডারে চলে যায়। যখন আমি সনাতনী এবং বৈদিক এই দিকটাকে নিয়ে পড়াশোনা করছি, তখন আমি ভালো মতো লক্ষ্য করেছি যে এর মধ্যেও কিন্তু একটা ক্যালকুলেশন আছে, এর মধ্যেও কিন্তু একটা সায়েন্স আছে, এবং মারাত্মক সায়েন্স রয়েছে। সেটা কিন্তু মানুষের জানা প্রয়োজন। আমরা যদি খুব ভালো মতন দেখি, তাহলে 17ই মে থেকে শুরু করে 15ই জুন পর্যন্ত এই যে সময়টা, এই সময়টা কিন্তু সেই পুরুষোত্তম মাস বা মল মাস বা অধিক মাস, অর্থাৎ চন্দ্রবর্ষ এবং সৌরবর্ষের মধ্যে যে ফারাক, সেটা কিন্তু এই মাসটির দ্বারা সেই ফারাকটি কিন্তু অফ হয়ে যাবে। এবং এই সময়টিতে কিন্তু শনি রেবতী নক্ষত্রের আন্ডারে ইতিমধ্যে চলে গেছে। এর ফলে কি হবে? এর ফলে শনির ভাইব্রেশনে কয়েকটি রাশির মধ্যে তাদের 2nd হাউস, 10th হাউস, 11th হাউস, 7th হাউস, 6th হাউস অত্যন্ত পাওয়ারফুল হয়ে উঠবে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমার যে ছকটি রয়েছে, জন্মছক নয়, স্পট ইমপ্লিমেন্টেশন ছক, গোচরগত ট্রানজিটগত যে অবস্থান, সেখানে লক্ষ্য করা যাচ্ছে এই শনির অবস্থান অত্যন্ত নেগেটিভ, বা অন্যান্য যে প্ল্যানেট রয়েছে বা 12টি যে ভাব রয়েছে, সেখানে পজিটিভ ভাইব্রেশন, মানে পজিটিভ ভাইব্রেশন নেই।
তাহলে কিন্তু এই যে পুরুষোত্তম মাস, মল মাস, শনির পজিটিভ ভাইব্রেশন রেবতী নক্ষত্রের আন্ডারে যাওয়া, সেটা কিন্তু আমাকে সুফল দেবে না। তাহলে বারবার ধরে আমি যেটা বলেছি, প্রথমেই কিন্তু আমার ছকের মধ্যে নেগেটিভিটিটা অফ করা ভীষণ প্রয়োজন। আমি কি টেলিভিশনের অনুষ্ঠান দেখি, আমি কি ফিল্ম দেখি, আমি কোনো সোশ্যাল মিডিয়া, কোনো কমেডি অনুষ্ঠান, কোনো সিরিয়াস অনুষ্ঠান, কোনো রাজনৈতিক আলোচনা, পর্যালোচনা যখন আমরা দেখি, তখন বারবার ধরে একটা কথা কিন্তু শোনা যায়, এটা বলে নেওয়াটা ভীষণ প্রয়োজন, তারপরে আমি আলোচনায় আসছি। আমরা বারবার ধরে দেখি, আমি তো গণৎকার নই, আমি বলতে পারবো না। আবার অনেকে কিন্তু কমেডি অনুষ্ঠানে বলে যে আমি অতীত বলছি, ভবিষ্যৎ বলছি, বর্তমান বলতে পারছি না, আমি গণৎকার, আমি জ্যোতিষী, আমি জ্যোতিষী। এই যে সাবজেক্টটাকে অবহেলা করা, এই যে সাবজেক্টটাকে কলুষিত করা, এই যে সাবজেক্টটাকে নিয়ে ছেলে খেলা করা, কেন করা হয়? তার কারণ, আমি যদি পশ্চিমবঙ্গটাকেই দেখি এবং যাদের আমরা রোজ দেখছি, এটা কিন্তু বিশেষ করে বলা প্রয়োজন, নয় টেলিভিশনে, নয় সোশ্যাল মিডিয়াতে, যাদের আমরা রোজ দেখছি, তারা কিন্তু কি করে? তারা বলে চলে এসো, পাইয়ে দেবে, এই সময়ের মধ্যে একদম তুমি পরিপূর্ণতা লাভ করবে, সব পেয়ে যাবে, সবকিছু। পশ্চিমবঙ্গে অত্যন্ত পাওয়ারফুল প্রচুর অ্যাস্ট্রোলজার রয়েছেন, কিন্তু দেখবেন তারা ততটা প্রকাশিত নয়, তারা ততটা নিজেদেরকে হাইলাইট করে না। আর যারা নিজেদেরকে বেশি প্রকাশ করে, তারা এই সাবজেক্টটা সম্পর্কে তাদের নলেজ কিন্তু সেরকম নেই। যদি কারোর এই সাবজেক্টটা সম্পর্কে নলেজ থাকে, সে কখনো প্রেডিকশন করতে গিয়ে বলবে না এই থেকে এই তোমার এই হচ্ছে, তো যখনই বলবে হ্যাঁ এই হচ্ছে, দেখেছো মিলিয়ে দিলাম। কালকে এই টেলিভিশনে একটা অনুষ্ঠান দেখছিলাম, আমার অনুষ্ঠানের আগেই একজন হঠাৎ করে একটা মিলে গেছে, এই দেখেছো মিলিয়ে দিলাম, জয় মা, মিলিয়ে দিলাম, তাহলে মিলিয়ে দিলাম। এই যে সেটাই তার কাজ। এই যে মিলে যাচ্ছে কেন? গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যদি কেউ অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে সেরকম ভাবে বিশ্বাস করেন না, এমন কেউ অনুষ্ঠানটি এইটি দেখেন, বা সাবজেক্ট ভিত্তিক অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করেন না, এমন কেউ যদি এই অনুষ্ঠানটি দেখেন, তাহলে আমি জানিয়ে রাখি যে গণৎকার মানে গণনা করা। গণনা করা মানে একজন অ্যাস্ট্রোলজার যখন গণনা করছে মানে কি? ক্যালকুলেশন করছেন। তিনি প্রেডিকশন করছেন মানে কি? ক্যালকুলেশনের মধ্যে দিয়ে প্রেডিকশন করছেন। এবং একজন অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে তোমার এই দিকটা কিন্তু নেগেটিভ সাইড, বা তুমি এই রূপটাই যাচ্ছ, এই রূপটা কিন্তু তোমার জন্য নয়, এই রূপটাই তুমি যাও। আমি পূর্বেও বলেছি, এখনো বলছি, যতদিন দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে সেদিনও কিন্তু বলবো যে অ্যাস্ট্রোলজি কখনো কোনো পাইয়ে দেবার সাবজেক্ট নয়। একজন অ্যাস্ট্রোলজার কখনো তোমাকে কোনো মতে কিছু পাইয়ে দিতে পারবে না। যদি তুমি মনে করো আমি একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, প্রেডিকশন করালাম বা রেমেডি নিলাম, তারপর আমি সবকিছু পেয়ে গেলাম, কখনো নয়। প্রথমত তিনি তোমার পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করবেন না, হয়তো আলোচনা সাপেক্ষে কিছু কথা চলে এলো, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। মূলত তোমার নেগেটিভ সাইডটাকে নিয়েই আলোচনা করবে। তার কারণ কি? তার কারণ নেগেটিভিটিটাকে কিন্তু ফাইন্ড আউট এবং সেটাকে শর্ট আউট করার প্রয়োজন হয়। তোমার যে শক্তির জায়গা বা তোমার যে পজিটিভ জায়গা, সেই জায়গাটাকে রেকটিফিকেশনের প্রয়োজন হয় না। আর একজন অ্যাস্ট্রোলজার কিন্তু সব সময় এই যে গণৎকার মানে গণনা করা মানে তোমার কি নেগেটিভ জায়গা, যিনি একজন অ্যাস্ট্রোলজার তিনি কিন্তু তোমাকে সামনে বসিয়ে বুঝিয়ে দেবে যে তোমার এই গ্রহ
বা এই প্রাণকেন্দ্র নিয়ে তো আমি আলোচনাই করি না, কেন কার লেজ ইন্টারেস্টেড সবাই এইগুলো কেউ জানতেই চায় না, এইগুলো নিয়ে অ্যাস্ট্রোলজারেরাই জানে না, তো সাধারণ মানুষ জানবে কি? বাদ দিয়ে দিলাম। তোমার এই জায়গাটা নেগেটিভ রয়েছে, তুমি চাইছো যে ইতিহাস নিয়ে পড়াশোনা করতে, কিন্তু দেখা যাচ্ছে তোমার ইতিহাস নিয়ে পড়াশোনা নেই, তোমার পড়াশোনাটা দেখা যাচ্ছে কম্পিউটারে নিয়ে উন্নতির ক্ষেত্রে। কেবল ভালো লাগা থেকে সফলতা আসে না। আমার একটা জিনিস ভালো লাগে সুতরাং সেটা আমাকে সফলতা এনে দেবে তা নয়। সুতরাং একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বা একজন নমিনাল অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে সঠিক রূপটা তোমাকে বলে দেওয়া, এবং গ্রহের দ্বারা আমরা যেহেতু চালিত এবং পরিচালিত হই, তাই তোমার নেগেটিভ সাইড যেই জায়গাটা, এইগুলোকে রেকটিফাই করো বলে তো দিলাম। এবার তুমি যখন শুনলে, শোনার পর তোমার রেকটিফিকেশন আসবে না, তোমাকেই রেকটিফাই করতে হবে, কিন্তু রেকটিফিকেশন তখনই সম্ভব যখন তুমি সেই গ্রহের নেগেটিভ ইনফ্লুয়েন্সটাকে অফ করবে। তা না হলে গ্রহের সেই নেগেটিভ ইনফ্লুয়েন্সটা তারিত প্রভাবিত করবে তোমাকে। কারোর যদি শুক্র এবং রাহুর অবস্থান নেগেটিভ ইনফ্লুয়েন্সের আন্ডারে থাকে, তাকে আমি বুঝিয়ে দিলাম অবৈধ প্রেম বা এই সমস্ত মানে যৌন আকাঙ্ক্ষা, নেগেটিভ ইনফ্লুয়েন্স, যৌনতা থেকে এগুলোর প্রতি আগ্রহ তোমার মধ্যে থাকাটা উচিত নয়। আমি এমন অনেক আছে যাদেরকে 45 মিনিট 1 ঘন্টা ধরে জ্ঞান দিয়েছি, তারা বললো ঠিক কথা, পরিবর্তন করব, কিন্তু তারপরেই তারা পরিবর্তন করতে পারলো না। কেন না? তারা আমার কথা শুনে সেই মুহূর্তে কিন্তু ভাইব্রেশন তাদের এলো, পজিটিভ ভাইব্রেশন, কিন্তু সেই নেগেটিভিটিকে তারা অফ করলো না। সুতরাং সেই নেগেটিভিটি আবার চাগার দিল। চাইছি না, তবুও আমি কিন্তু দেখা যাচ্ছে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছি, বা দেখা যাচ্ছে যাদেরকে সম্মান করার প্রয়োজন তাদেরকে নিয়ে আমি কুচিন্তা করছি, অবৈধ চিন্তা করছি, নেগেটিভ সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন চলে আসছে। কেন? সেই নেগেটিভিটিটাকে আমি কখনো অফ করিনি। আমি যদি নেগেটিভিটিটা অফ করতাম তাহলে কি সব অফ হয়ে যেত? না, তাহলে তার যে মানসিক দৃঢ়তা, যে স্থায়িত্বতা, সেটা কিন্তু কন্টিনিউ হতো। তাহলে সেই যেটা চিন্তা করছে না, স্যার বলেছেন আমি এটা করব না, তাহলে কিন্তু সে সেটাকে কন্ট্রোল করতে পারত। কিন্তু সে যতই বলুক স্যার বলেছেন আমাকে কন্ট্রোল করতে হবে, কিন্তু কন্ট্রোল করতে পারছে না। কেন না? গ্রহের সেই নেগেটিভ ইনফ্লুয়েন্সকে সে মেরামত করেনি। এটা জানা প্রয়োজন আছে। কখনো কোনো কিছু এইটা আসো, এইটা এলে, এইটা করলেই তোমার হয়ে যাবে, তুমি পেয়ে যাবে না। মানুষ সবচেয়ে বেশি শক্তিশালী, কেননা এই প্রকৃতি হচ্ছে মারাত্মক উদ্দাম, মারাত্মক একটা অত্যধিক পাওয়ারফুল। আমরা যতটা কল্পনা করি তার চাইতেও বেশি পাওয়ারফুল হচ্ছে এই প্রকৃতির সমস্ত কিছু। তাকে পর্যন্ত নিজেদের কন্ট্রোলে নিয়ে এসছে এবং নিজেদের উন্নতির জন্য তাদেরকে যখন ব্যবহার করছে এই মানুষ। তাই জন্য বারবার ধরে কিন্তু বলা হয় যে গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিলেটস এন্ড থিংকিংস, বারবার ধরে কিন্তু বলা হয়। তাহলে যে ঈশ্বরকে আমরা বিশ্বাস করছি সে সবচেয়ে বেশি সায়েন্টিফিক, সে সবচেয়ে বেশি বিজ্ঞান ভিত্তিক। যখন আমি আমার কুসংস্কারের যে বেড়া, সেই বেড়ার মধ্যে, সেই গণ্ডির মধ্যে আবদ্ধ থাকবো না, তখন এটা মাথায় রাখার প্রয়োজন আছে। কেমন এই যে অ্যাস্ট্রোলজি নিয়ে ছেলে খেলা চলে এলো, হ্যাঁ কি প্রবলেম, হ্যাঁ সব হয়ে যাবে তোর, জয় মা। ঈশ্বরকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। আমি জানি আসল যে আমার বিষয়বস্তু থেকে আমি সরে যাচ্ছি, কিন্তু এটা তো জানা প্রয়োজন যে পৃথিবীর চাইতে কত 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 বড় এই সূর্য, এরকম অসংখ্য সূর্য এই মহাবিশ্বে রয়েছে। তাহলে এই যে টোটাল বিশ্বটা কন্ট্রোলিং হচ্ছে কার দ্বারা? তাহলে যার দ্বারা এটা কন্ট্রোলিং হচ্ছে সে কখনো সামাজিক পরিবর্তনের অসুস্থ গঠন নীতির দ্বারা তার স্বকীয়তা কখনো কিন্তু ইমপ্লিমেন্ট হতে পারে না। তার মানে সেখানে মারাত্মক কিছু সায়েন্স কাজ করছে। সুতরাং আমি যখন ঈশ্বরকে বিশ্বাস করছি, আমি যদি মনে করি ঈশ্বরের দ্বারাই এটা হচ্ছে, তাহলে তো সুপ্রিম পাওয়ার হচ্ছে সেই সায়েন্স, যাকে আমি ঈশ্বর বলছি। তাহলে সেখানে কুসংস্কারটা আসবে কেন? 10 জন মানুষ দেখবে, আমি জানি 100 জন বড় জোর মানুষ দেখবে,
বড় জোর 150 জন 200 জন। কিন্তু একটা কথা কি ভুল? এই কথাগুলো জানা ভীষণ প্রয়োজন। আমাদের জীবনে এত ক্রাইসিস, আমরা জানতে চাই না, ভাট বকছে, অন্য আরেকটা জায়গায় ঘুরিয়ে দে। এই সত্যগুলো কেউ বলে না, পেটে বিদ্যে নেই বলে তাই। এই সত্যগুলো কেউ বলে না, তার কারণ আমি কখনো পড়াশোনা না করিনি। আমি যখন পড়াশোনা করছি না, তখন 1000 ঘন্টা রুদ্রাক্ষের মালা কপালে তিলক এঁকে আমি একটা ধর্মকে রিপ্রেজেন্ট করে বসে গেলাম একজন অ্যাস্ট্রোলজার। আমি পূর্বেও বলেছি, একজন ডাক্তার যখন মা কালীকে প্রণাম করে অপারেশন থিয়েটারে ঢুকছে, তার অর্থ এই নয় যে ডাক্তারি সাবজেক্ট মানে মা কালীকে পুজো করা বা প্রণাম করা, তা নয়। নিজেকে কনসেন্ট্রেট করছে, মারাত্মক সায়েন্স। একটা যে কোনো অবয়ব হতে পারে, যে কোনো কিছু, তার দ্বারা সে নিজেকে মানে কনসেন্ট্রেট করছে, সমস্ত শক্তিকে সে কিন্তু একত্রিত করছে। তার কারণ একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জীবন মৃত্যুর এরকম কোন কাজে সে কিন্তু ইমপ্লিমেন্ট করবে নিজেকে, নিজের পাওয়ারকে, তার আগে সংযত হচ্ছে। এই যে 17ই মে থেকে 15ই জুন পর্যন্ত এই যে অধিক মাস বা পুরুষোত্তম মাস বা মল মাস, তাহলে এখানে রেবতী নক্ষত্রের অধিপতি গ্রহকে বুধ। তাহলে বুধ এবং শনির একত্রীকরণ কেন ঘটছে? তার কারণ রেবতী নক্ষত্রের আন্ডারে কিন্তু শনি চলে আসছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, বুধ এবং শনির যে একত্রীকরণ, তা কিন্তু প্রথমত আমি যদি লক্ষ্য করি, 1 4 7 10 ক্যালকুলেশন করতে পারি, 5 9 ক্যালকুলেশনে 1 করতে পারি, 7 3 ক্যালকুলেশনের মধ্যে দিয়ে যদি লক্ষ্য করি, তাহলে বৃষ রাশিকে অত্যন্ত পাওয়ারফুল করে দিচ্ছে। বিশেষ করে কিন্তু বৃষ রাশির যদি আমি সেকেন্ড হাউসটা লক্ষ্য করি, তাহলে সেই সেকেন্ড হাউস কিন্তু বুধ এবং শনির একত্রীকরণ ঘটছে, মিথুনের ঘর। সুতরাং অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত পাওয়ারফুল সিচুয়েশন ক্রিয়েট করছে। মানে তুমি স্পিন করো, তোমাকে পুরো স্পিনিং ট্র্যাক করে দিলাম। সেরকম শনির অবস্থানটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক জায়গাটাকে এবং দৃষ্টিভঙ্গির জায়গাটাকে অত্যন্ত সঠিক অর্থে, সঠিক মতন ইমপ্লিমেন্ট করছে। শনি মানে কিন্তু ডিসিপ্লিনের জায়গা, শনি মানে হচ্ছে কর্মের জায়গা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গা। শনি মানে হচ্ছে, আমি বারবার ধরে বলেছি, কমিউনিকেট করার জায়গা। কমিউনিকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। এবং শনি যখন পজিটিভ হয়ে যায়, তখন আমার আন্ডারে যারা রয়েছে বা আমার সাথে যারা রয়েছে, তারা কিন্তু পজিটিভ অর্থে প্রভাবিত হয় আমার দ্বারা। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, শনি যখন আমার আন্ডারে শক্তিশালী হয়ে উঠছে, তখন প্রথমত হচ্ছে মারাত্মক কোনো একটা রোগ, মারাত্মক আমি জরাজীর্ণতায় ভুগছি, সেখান থেকে সার্ভাইভ করতে শুরু করব। আমার লোন রয়েছে, ঋণ রয়েছে, শত্রুতা রয়েছে, এইগুলো থেকে বেরিয়ে আসার যে সুযোগটা আমি পাবো, পুরোটাই কিন্তু কর্ম। আমি বারবার ধরে বলেছি, আমি কাজ না করলে এখান থেকে বেরোতে পারবো না। কিন্তু আমার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়, যখন হয়তো দেখা যাচ্ছে ভোর 4:30 বেজে গেছে, মনে হচ্ছে আজকে আর ভালো লাগছে না, শারীরিক এনার্জি পাচ্ছি না। অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। যেন শরীরে ঠিক এনার্জি পাচ্ছি না, মনে হচ্ছে আরেকটু 15 মিনিট আধ ঘন্টা ঘুমোই। কিন্তু যার শনির ইনফ্লুয়েন্স পজিটিভ হবে, সে কখনো কিন্তু তার মধ্যে কিন্তু কর্মের তাগিদ বা তার মধ্যে কিন্তু তার ইন্টারনাল যে পাওয়ারটা, চাহিদা, কর্মের চাহিদা অনেক বেশি ইমপ্লিমেন্ট হবে। সুতরাং এই সময় কিন্তু কি দৃষ্টিভঙ্গি, কি আমার মধ্যে শারীরিক অসুস্থতা, আমি দুর্বল, ক্লান্ত, পরিশ্রান্ত, সেখান থেকে আমি বেরিয়ে আসতে পারবো।
অটোমেটিকলি যখন আমার দেহ সাথ দিতে শুরু করবে এবং সেখান থেকে যখন মন আমাকে চালিত পরিচালিত করবে, তখন প্রথম যে সিচুয়েশনটা ক্রিয়েট হবে, না 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 আমি অসুস্থ, এখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, অসুস্থ করলে গেলে গেল না, হলো নাকি? যখনই আমার এই থিঙ্কিং, আমার এই চিন্তাধারাটা আমার মনের মধ্যে আসবে, তখনই আমার শরীর অন্য কথা বলতে শুরু করবে, তখনই শরীর কিন্তু আস্তে 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 সার্ভাইভ করতে শুরু করবে, শরীর কিন্তু আস্তে আস্তে জেগে উঠতে শুরু করবে। দ্বিতীয়ত, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা দৃষ্টিভঙ্গির জায়গাটাকে বুঝি। আমরা যেহেতু সাধারণ মানুষ, আমরা ইলিউশন, আবেগ, ইমোশনে জর্জরিত হয়ে যাই। শনি এমন একজন যিনি কিন্তু ইলিউশনকে বাদ দিয়ে দেয়, আবেগ বাদ দিয়ে দেয় বলতে একদম র করে দিল তা নয়, কিন্তু ইলিউশন দ্বারা, আবেগ দ্বারা, ইমোশন দ্বারা কেবল চালিত পরিচালিত হচ্ছি, সেখান থেকে কিন্তু বের করে নিয়ে চলে আসে কট্টর বাস্তব বোধ এবং কর্মের প্রতি আনুগত্য, ঘাম ঝরানো, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া সেকেন্ড হাউস দ্বারা এবং সঞ্চয়ের প্রবৃত্তি কিন্তু বৃদ্ধি পাবে। আমি এমন ভাবে কাজ করব যাতে আমার চাহিদা বৃদ্ধি পাবে, ফিনান্সিয়াল জায়গাটা। এবার কোনো কারণে দেখা গেল আমি যে অর্গানাইজেশনে কাজ করছি সেখানে আমাকে 15,000, 20,000, 30,000 টাকা দিচ্ছে, তার বেশি দেওয়ারই ক্ষমতা নেই, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস, বোঝার চেষ্টা করতে হবে। কিন্তু আমি এমন ভাবে কাজ করব, আমি যদি 25,000 টাকা পাওয়ার রেমুনারেশনের যোগ্য থাকতাম, আমি এখন এমন কাজ করব যেখানে আমি 40-50,000 টাকা মানে স্যালারি পাওয়ার সেই যোগ্যতাটা আমার রয়েছে, সেটা কিন্তু সৃষ্টি হবে। আমি কি বলছি আশা করি বোঝাতে পারলাম। তাহলে এই পুরুষোত্তম মাস বা মল মাস বা অধিক মাসে যে কয়েকটি রাশির মধ্যে আর্থিক জায়গাটা অত্যন্ত সুদৃঢ় হয়ে যাচ্ছে এবং দৃষ্টিভঙ্গিটা আমি আলাদা করে আলোচনা করলাম, মূলত আমি আর্থিক দিক নিয়ে আলোচনা করছি। প্রথমত হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের। দ্বিতীয়, এই পুরো অধিক মাসে এবং শনি সবচেয়ে পজিটিভ ভাইব্রেট করছে যেই জায়গাটায়, সেটাই হচ্ছে মিথুন রাশিতে। সুতরাং মিথুন রাশির জীবনে যাই ঘটুক না কেন, দুটো জিনিস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমত আর্থিক জায়গাটা, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তাহলে সফল হওয়ার জন্য যদি আমি উপযুক্ত হই, আমি 50% সফল হওয়ার জন্য যদি আমি 300% নিজেকে প্রস্তুত রাখি, আমি এই যে 17 তারিখ থেকে 15 জুন পর্যন্ত ফল পাবোই পাবো ফল। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে আমি ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা প্রেমজ সম্পর্কে যুক্ত, বা দেখা যাচ্ছে ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে যুক্ত বলে বিবাহিত জীবন ড্যামেজ হয়ে যাচ্ছে। এই যে ইলিউশন, আবেগ, সেখান থেকে পরিপূর্ণভাবে বেরিয়ে আসবে কট্টর বাস্তববাদী, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু কট্টর বাস্তববাদী হয়ে উঠবে। কেননা সেকেন্ড হাউস কিন্তু চন্দ্রের ঘর, মানসিক দিক দিয়ে তারা অত্যন্ত বাস্তববাদী হয়ে উঠবে এবং শত্রু কখনো তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তৃতীয় যেই মাসটি লক্ষ্য করা যাচ্ছে, সেই মাসটি এটা অত্যন্ত ভাইটাল হয়ে যাচ্ছে, কেননা বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছিল যে শুক্রের ঘরে, শুক্রের আরেকটি ঘর তুলা রাশির ঘর। আমি পূর্বে বহুবার, অন্তত 10-15 বার বলেছি যে তুলা রাশির অত্যন্ত পজিটিভ জায়গা। এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি যে বুধ এবং শনির যে কম্বিনেশন সৃষ্টি হচ্ছে, বুধ আবার বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে শুক্রেরই ঘরে। সুতরাং অর্থনৈতিক জায়গা থেকে বিশেষ করে কিন্তু দেখা যাচ্ছে আমি একটা অর্থ সিচুয়েশনের মধ্যে রয়েছি, আমার পরিবারে যত খরচ, মানে আমার অর্থ যতটা প্রয়োজন, দেখা যাচ্ছে আমি ততটা জোগাড় করতে পারছি না, ঋণ করে বা এর কাছে চেয়ে ওর কাছে চেয়ে এরকম ভাবে কোন রকমের দিন কাটাচ্ছি। শুক্র মানে কি বলেছি? লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? আমি যে অর্থ সিচুয়েশন সেটাকে ওভারকাম করা। আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে, আমি আম্বানিজি নই, আমার লাক্সারিয়াস লাইফ লিড করা মানে তাদের মতন নয়। সুতরাং যারা অর্থ সিচুয়েশনের মধ্যে রয়েছে, অন্তত ফিনান্সিয়াল দিক দিয়ে
তাদের কিন্তু এই অড সিচুয়েশন থেকে ওভারকাম তারা করবেই করবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমি কিছুদিন আগেই যে জ্যৈষ্ঠ মাস নিয়ে আলোচনা করেছি বা এই মে মাসটাকে নিয়ে আলোচনা করেছি, তখনও বলেছি সবচেয়ে পাওয়ারফুল যেটা হয়ে যাচ্ছে তা হচ্ছে ধনু রাশি। ধনু রাশি কিন্তু সবচেয়ে পাওয়ারফুল হয়ে যাচ্ছে। কেন? শনি যখন পাওয়ারফুল হয়ে যায় তখন শনির আন্ডারে যারা যারা চলে আসে, শনির ঘরে যারা যারা বসে থাকে, শনির দৃষ্টিতে যারা যারা থাকে, তাদের নেগেটিভিটিটা কিন্তু আর নেগেটিভ ইনফ্লুয়েন্স ইমপ্লিমেন্ট করতে দেয় না, ব্লক করে দেয়, নয়তো অফ করে দেয়। তাহলে বৃহস্পতিটা আমি আগেও বুঝিয়েছিলাম, বৃহস্পতি একদম অত্যধিক পজিটিভ রেজাল্ট দিতে পারছিল না, যেহেতু বুধের ঘরে বুধ এবং বৃহস্পতির কম্বিনেশনের জায়গাটা চলে আসছিল। তাহলে সেক্ষেত্রে কিন্তু যখনই শনির ইম্প্যাক্ট বুধকে প্রভাবিত করলো এবং যখনই বৃহস্পতি শনির সান্নিধ্যে চলে এলো, এবং বিশেষ করে শনির সান্নিধ্যে আগেই চন্দ্র চলে এসছে, তাই জন্য কিন্তু চন্দ্র এবং বৃহস্পতির যে শনি এবং বুধের দ্বারা যে নেগেটিভ ইনফ্লুয়েন্স বা চন্দ্র বুধের যে ইমোশন, আবেগ ইমোশনের জায়গা পুরোটাই কন্ট্রোলের মধ্যে চলে এলো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে। এবং একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, 8 নম্বর ঘরে যদি কখনো বৃহস্পতি দৃষ্টি দেয়, বৃহস্পতির ভাইব্রেশন সৃষ্টি হোক, যদিও 8 নম্বর ঘরে নেই, কিন্তু ভাইব্রেশন 9-6 কানেকশনের মধ্যে দিয়ে 8 নম্বর ঘরকে প্রভাবিত করছে। 8 নম্বর ঘরে বৃহস্পতি সবসময় কিন্তু আমাকে আয়ু বৃদ্ধি ঘটায়, আমার আয়ু বৃদ্ধি ঘটায়, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। 8 নম্বর ঘরে যদি শনি বসে থাকে, 6 নম্বর ঘরে যদি শনি বসে থাকে বা দৃষ্টি দেয়, আর 8 নম্বর নিয়েই বলি, 8 নম্বর ঘরে যদি বৃহস্পতি থাকে, তাহলে কিন্তু শর্টায়ু হয় না, স্বল্পায়ু হয় না, বা মৃত্যু ফরাযোগ, মৃত্যুতুল্য কষ্ট পাওয়ার জায়গাটা আনে না, সেখান থেকে সার্ভাইভ করিয়ে দেয়। তাহলে বৃহস্পতির সেই সিচুয়েশন 17 থেকে 15 জুন, 17 মে থেকে 15 জুন, তাহলে পরিষ্কার আমি অড সিচুয়েশন, মৃত্যু মানে বারবার ধরে বলেছি মৃত্যুতুল্য কষ্ট, অড সিচুয়েশন, মারাত্মক অড সিচুয়েশন, মৃত্যুতুল্য কষ্টের কথাই বোঝায়। তাহলে সেই জায়গাটাকেই কখনো কিন্তু ধনু রাশির ক্ষেত্রে আনবে না। 5টি রাশির যে অত্যন্ত পজিটিভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, সেখানে সবচেয়ে শক্তিশালী কিন্তু ধনু রাশি হয়ে উঠছে শনির রেবতী নক্ষত্রের আন্ডারে গিয়ে। কেননা গজ কেশরী যোগ কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে উঠছে, এবং বুধ বৃহস্পতির একত্রীকরণ অত্যন্ত পাওয়ারফুল হয়ে উঠছে। মারোয়ারিরা কালী পূজার দিন আমাদের যে লক্ষ্মী পূজা করে, সেটা কিসের জন্য আমি আগেও কিন্তু বলেছিলাম, আমার এই চ্যানেলটি করবেন। অ্যাকচুয়ালি সেখানে কিন্তু পাশে গণেশকেও রাখা হয়, কেবল লক্ষ্মী পূজা করা হয় না। তাহলে সেক্ষেত্রে কি আমার যে আর্থিক জায়গাটা বা করির জায়গাটা, অর্থের জায়গাটা কেবলমাত্র প্রাপ্তি নয়, তার জন্য সেম সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। আমি যে অর্থ ইনকামের জন্য যে নিজেকে তৈরি করছি, সেই জ্ঞান আহরণ সব সময় কিন্তু কেবল অর্থ প্রাপ্তির জন্য লক্ষ্মীর পূজা করা হয়, কিন্তু লক্ষ্মীর সাথে যখন গণেশকে পূজা করা হয়, তার মানে কিন্তু যে লক্ষ্মীটা আমি চাইছি, সেই লক্ষ্মী পাওয়ার জন্য আমাকে উপযুক্ত করো, যেটা কিন্তু মারোয়ারিদের মধ্যে লক্ষ্য করা যায়। লক্ষ্মী পূজাতে, এই কালী পূজাতে, আমাদের কালী পূজাতে কিন্তু সেই লক্ষ্মী পূজার সাথে গণেশ পূজা করা হয়, আপনারা লক্ষ্য করবেন। আর লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে যেটা, সেটা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে, বিশেষ করে কুম্ভ রাশির ক্ষেত্রে শনির অবস্থান, শনিরই ঘর, বিশেষ করে কিন্তু 9-6 কানেকশনের মধ্যে দিয়ে চন্দ্র অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে। সুতরাং আমার মন, আমার মানসিকতা, আমার মনোভাব, আমার দৃষ্টিভঙ্গি সদর্থক আকার ধারণ করছে, এবং সে বিশ্বাস করছে যে কর্ম ছাড়া আমার গতি নেই। এবং কর্ম মানে কি, বারবার ধরে বলেছি, আমার ভুল কাজ আমাকে ব্যর্থ করবে, আমার সঠিক কাজ, সঠিক সময়ে সঠিক আঘাত, সঠিক পথে চলা, সঠিক সময়কে ব্যবহার করা আমাকে সফল করবে।
আর আমার ভুল কাজ কিন্তু আমাকে পাওয়া জিনিস হারিয়ে ফেলবো। তাহলে শনি এবং চন্দ্রের একত্রীকরণ বুধকে ইনফ্লুয়েন্স করছে, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর বুধ এবং মঙ্গলের একত্রীকরণ যখন পজিটিভ হয়ে যাচ্ছে, আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার ব্রেন ওয়ার্ক যেটাকে বিশ্বাস করছে, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিন্তু সেটাকেই বিশ্বাস করছে। এবং যখন সেখানে বৃহস্পতির একত্রীকরণ ঘটছে জ্ঞান এবং প্রজ্ঞার কারকতা, তাহলে আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার ব্রেন ওয়ার্ক, আমার বোধ যেটাকে বিশ্বাস করছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও সেই কাজটাই করছে। তার সেখানে সফল হওয়ার জন্য যে জ্ঞানের প্রয়োজন, অভিজ্ঞতার প্রয়োজন, সেটাও কিন্তু আমি নিজেকে প্রস্তুত করছি সেই অভিজ্ঞতার দিক দিয়ে। তখনই কিন্তু আমি বিশ্বাস করতে শুরু করছি সাকসেস নেভার কামস বাই এ ডে, অনলি ইট নিডস হার্ড লেবার, এন্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু ম্যান টু অ্যাচিভ দ্য সাকসেস। বুঝতে পারলাম? তাহলে এই অধিক মাস, মল মাস, পুরুষোত্তম মাস, যে মাসই বলা হোক না কেন, 17 তারিখ থেকে 17ই মে থেকে 15ই জুন পর্যন্ত রেবতী নক্ষত্রের আন্ডারে শনি চলে আসছে, এবং শনির যে পট পরিবর্তন হচ্ছে সেখানে বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক জায়গাটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে উঠছে। তারপরে কিন্তু আমি যদি দেখি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পাওয়ারফুল হয়ে উঠছে, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পাওয়ারফুল হয়ে উঠছে, ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পাওয়ারফুল হয়ে উঠছে, এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পাওয়ারফুল হয়ে উঠছে। আমি আবার বলছি, পাওয়ারফুল হয়ে উঠলেই হলো না, আমার ছকের মধ্যে গ্রহের অবস্থানও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে আমাকে সঠিক মতন কর্ম করাটা। এই পৃথিবীতে এমন কোন রকমের কোনো মানে কি বলবো, মানে শিক্ষক বলো, তারপরে আমাদের ডাক্তার বলো, তারপরে আমাদের উকিল বলো, যারা যে প্রফেশন আছে, সেখানে একমাত্র একজন অ্যাস্ট্রোলজি প্রফেশন, অর্থাৎ একজন অ্যাস্ট্রোলজার, তুমি যে রূপটায় যাচ্ছ সেই রূপটা কি তোমার জন্য সঠিক সেটা নির্ধারণ করে দিতে পারে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, তুমি কি চটুল, তুমি কি ওই সব পাইয়ে দেবো চলে এসো, সব পাইয়ে দেবো চলে এসো, সেই অ্যাস্ট্রোলজারকে অ্যাস্ট্রোলজার বলে মনে করছো, নাকি অ্যাস্ট্রোলজি যে একটা সাবজেক্ট, তার মধ্যে যে মারাত্মক সায়েন্স রয়েছে, যেরকম মারাত্মক সায়েন্স ঈশ্বরের মধ্যে রয়েছে, ঈশ্বর আল্লাহ গডের মধ্যে রয়েছে, তাহলে তুমি কাকে গ্রহণ করছো? যা কিছু রিয়েল, যা কিছু পিওর, এবং যে বিটার ট্রুথ বলে, সে কখনো বলে না দুদিনে তোমার লাইফ চেঞ্জ করে দেব। সে কখনো বলে না একটা কাপড়ের মধ্যে সুপুরি আর বেলপাতা আর এই নিয়ে পরে পকেটে রাখলেই তোমার জীবনে সফলতা চলে আসবে। সে সবসময় কি বলে? ফাইট, ফাইট এবং ফাইটের কথা বলে। এবং বারবার ধরে কিন্তু সে বলে, আমি যে সফলতাটা চাইছি সেই সফলতার উপযুক্ত নয়। আমি 50% সফল হতে চাইলে 2026-এ 300% কিন্তু নিজেকে প্রস্তুত করতে হয়, তবেই 50% সফল হওয়া সম্ভব। আমার কথাটা একটু ভেবে দেখো, শুনতে রূঢ়, কটু লাগতে পারে, কিন্তু বারবার ধরে বলেছি, চিনিতে পোকা হয়, নুনে কিন্তু পোকা হয় না। আজকের মতন এইটুকুই, নমস্কার।